সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ কাউসার হামিদ, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, দিদার মডেল হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। আজ নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস করলে আশা করি পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বুঝতে পারবে। তাহলে শুরু করি। পরমাণুর মডেল, ভোর পরমাণুর মডেল এবং রাদারফোর্ড পরমাণুর মডেল বলা আছে একটা পরমাণুর মাঝে শক্তি স্তর থাকবে। এই পরমাণুর মাঝে কি থাকবে? শক্তি স্তর থাকবে। তাহলে বোরের তত্ত্ব অনুসারে বলা যায় যে কোনো পরমাণুর বিভিন্ন কক্ষপথ থাকবে। কক্ষপথে যে কতগুলো ইলেকট্রন থাকবে এবং কিভাবে থাকবে সেই ইলেকট্রন বিন্যাস আজকে পর্যালোচনা করা হবে। তাহলে কক্ষপথ, বোরের মডেল অনুসারে যে কক্ষপথ থাকে এই কক্ষপথগুলোকে বলা হবে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর। তাহলে প্রধান শক্তি স্তর আমরা যদি এটাকে বলি প্রথম শক্তি স্তর, এটাকে বলে যদি বলে হয় দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এই শক্তি স্তরে ইলেকট্রন কতগুলো থাকতে পারবে? বোরের মডেল অনুসারে শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে তা হিসাব করা হবে 2n² দ্বারা। তাহলে 2n² দ্বারা বললে বোঝা যাবে যে যদি একটি পরমাণুর মধ্যে শক্তি স্তর থাকে, শক্তি স্তর নির্ণয় সূত্র হচ্ছে যে 2n² দ্বারা বললে বোঝানো যাবে n = 1 হলে 2 × 1² = 2 × 1 = 2। n = 2 হলে n = 3 হলে n = 4 হলে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পেলে প্রথম শক্তি স্তরে বা প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে। এই সংখ্যাটাকে বলা হয় সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাতে থাকতে পারবে প্রথম শক্তি স্তরে থাকতে পারবে 2টি, দ্বিতীয় শক্তি স্তর থাকতে পারবে 8টি, তৃতীয় শক্তি স্তরে থাকতে পারবে 18টি, চতুর্থ শক্তি স্তরে থাকতে পারবে 32টি। তাহলে আমরা যদি পরমাণুর গঠন থেকে বুঝতে পারি এরকম ভাবে, এই প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, যদি এরকম ভাবে বলা হয় তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। বোরের মডেল অনুসারে এগুলোকে বলা হবে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরের মধ্যে এখানে থাকবে সর্বোচ্চ 2টি, এখানে থাকতে পারবে সর্বোচ্চ 8টি, এখানে থাকতে পারবে সর্বোচ্চ 18টি এবং এখানে থাকতে পারবে সর্বোচ্চ 32টি। এখানে বোর শুধু প্রধান শক্তি স্তরের কথা বলা হচ্ছে, উপশক্তি স্তর নিয়ে আলোচনা করে নেই। তাহলে আমাদের বোরের মডেল অনুসারে বা বোরের তত্ত্ব অনুসারে শক্তি স্তর হিসাব করলে এটাকে বলা হবে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। প্রথম শক্তি স্তরকে আমরা অন্য একটা নামে প্রকাশ করি সেল, তারা প্রকাশ করবে কে, এটাকে বলা হবে এল, এটাকে বলা হবে এম, এটাকে বলা হবে এন। তাহলে এটাকে বলা হবে কে সেল, এটাকে বলা হবে কে সেল, এটাকে বলা হবে এল, এটাকে বলা হবে এম, এটাকে বলা হবে এন।
তাহলে কে এল এম এন এগুলো হচ্ছে শক্তি স্তর, আর এই শক্তি স্তরের মাঝে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, সর্বোচ্চ 8টি। এখন যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি, উদাহরণ যদি বলি, যেমন সোডিয়াম, সোডিয়াম যদি বলা হয় যে সোডিয়াম হচ্ছে 11, এর ইলেকট্রন বিন্যাস যদি বলি কিভাবে হবে, প্রথম শক্তি স্তর এটা হবে 281, অর্থাৎ কে এর মাঝে 2টি, এল এর মাঝে 3টি, এম এর মাঝে 18টি, এন এর মাঝে 32টি। তাহলে বলা হচ্ছে যে এখানে 2 এই প্রথম শক্তি স্তরে থাকবে সোডিয়াম যদি বিবেচনা করি, প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে থাকবে মাত্র 1টি ইলেকট্রন। এভাবে হবে ইলেকট্রন বিন্যাস। আবার যদি আরেকটা বলা হয় যে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের পর যদি বলো ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিনের 17 বললে বলা হবে যে এভাবে এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি, তৃতীয় শক্তি স্তরে থাকবে 8 এবং 2 যোগ করলে 10, 17 আর থাকবে 7টি। তাহলে এটা হবে ক্লোরিন আর এটা হবে সোডিয়াম। প্রধান শক্তি স্তর হিসাবে যদি 18 পর্যন্ত হাইড্রোজেন থেকে আর্গন হিসাব করতে পারলেও এর পরবর্তীতে 18 পরে ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই বোরের তথ্য অনুসারে সঠিকভাবে বিশ্লেষণ করা যায় না। তখন শুধু প্রধান শক্তি স্তর দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয় না, উপশক্তি স্তরের প্রয়োজন। তাই এখন আমরা উপশক্তি স্তর বিশ্লেষণ করব। উপশক্তি স্তরগুলো কি বা কিভাবে হতে পারে। তাহলে উপশক্তি স্তর, প্রধান শক্তি স্তর যদি আমরা কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর যদি n দ্বারা প্রকাশ করা হয়, উপশক্তি স্তরকে L হিসাবে প্রকাশ করব। এখন L উপশক্তি স্তরের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা হিসাব করব আমরা। 2 into 2L plus 1, 2 into 2L plus 1 এই সূত্র দ্বারা বলতে পারবো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এখন বলতে পারো এল কখন কিভাবে ডিপেন্ড করবে, এলটা কি। এখন এই এল ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আবারও এন এর প্রয়োজন। যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা n যদি 1 হয়, তাহলে n equal 1 হলে L equal হবে 0। এর আগে একটু বলে রাখি উপশক্তি স্তরগুলো কি। উপশক্তি স্তর হচ্ছে S, P, D, F। S হচ্ছে S, P, D, F। S হচ্ছে S একটু উপশক্তি স্তর, P একটু উপশক্তি স্তর, D একটু উপশক্তি স্তর, F একটু উপশক্তি স্তর। S এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 2টি, P এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 6টি এবং D এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 10টি, F এই ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 14টি। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টি, P এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 6টি এবং D উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 10টি, F সর্বোচ্চ ইলেকট্রন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো 14টি। তাহলে যখন n equal 1 হলে L equal 0 হবে, আর L equal 0 হলে S উপশক্তি স্তর, এখানে একটি মাত্র উপশক্তি স্তর। n equal যদি 2 হলে L equal হতে পারে 0, L equal হতে পারে 1। 0 হলে তখন হবে S
আর যখন 1 হবে তখন হবে পি। n ইকুয়াল 3 হলে l এর মান হতে পারে 0, l এর মান হতে পারে 1, l এর মান হতে পারে 2। তাহলে 0 হলে হবে s, 1 হলে হবে p এবং 2 হলে হবে d। আবার বলতে পারি n ইকুয়াল যদি 4 হলে l ইকুয়াল হতে পারে 0, l ইকুয়াল হতে পারে 1, l ইকুয়াল হতে পারে 2, l ইকুয়াল হতে পারে 3। যখন 0 হবে তখন হবে s, যখন 1 হবে l এর মান যখন 1 হবে তখন এর মান হবে p, যখন l ইকুয়াল 2 হবে তখন এর মান হবে d, যখন l ইকুয়াল 3 হবে তখন এর মান হবে f। তাহলে আমার প্রতিটি উপশক্তি স্তর চলে আসলো s p d f। এই উপশক্তি স্তরে তোমরা পূর্বে জানো যে s এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি, p এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টি, d এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টি এবং f এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টি। তাহলে আমরা শক্তি স্তর জানার সাথে সাথে উপশক্তি স্তর জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন কিভাবে থাকবে যে 2 × 12 + 1 এর শর্ত অনুসারে l এর মান কতটুকু হতে পারে বা কি হতে পারে l এর মান ডিপেন্ড করবে l এর মান হবে 0 হতে n-1, অর্থাৎ এখানে n-1 যদি n এর মান যদি 1 হয় তাহলে 1 - 1 0 কমপ্লিট। n এর মান যদি 2 হয় তাহলে 2 - 1 0 তো মাস্ট বি থাকবেই, 0 পরে n এর মান যদি 2 হয় 2 - 1 মানে 1 a1। এবার দেখো n ইকুয়াল 3 হলে তাহলে 0 মাস্ট বি বসে গেল, n এর জায়গাতে দেখা যাবে যে n ইকুয়াল 3 হলে 3 - 1 মানে 2, তো সর্বোচ্চ 2 হবে। তাহলে সর্বোচ্চ 2 হলে এর আগে যতটা হওয়া 0 থেকে শুরু করে ততটুকু হবে, তাহলে 0 1 2। n এর মান যখন তাহলে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যদি বলি n এর মান যখন 4 হয় তখন কি হবে দেখো n ইকুয়াল 4 হলে 4 - 1 ইকুয়াল কি হবে 3 হবে। তাহলে 3 মানে l ইকুয়াল সর্বোচ্চ বা লাস্ট উপশক্তি স্তর হচ্ছে 3। তো 3 হলে 3 এর পরবর্তীতে উপশক্তি স্তর হিসেবে বিবেচনা করলে কি হবে f হবে। f এর সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে 14টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে তোমাদের আজকের কাজ হচ্ছে যে শক্তি স্তর কতটি হতে পারে k l m n এবং প্রধান শক্তি স্তর এগুলো প্রতিটি প্রধান শক্তি স্তরের মাঝে উপশক্তি স্তর থাকতে পারে। উপশক্তি স্তর হিসাবে বিবেচনা করলে s p d f এই 4টি উপশক্তি স্তর বিবেচনা করবে এবং প্রতিটি শক্তি স্তর যখন প্রয়োজন সেখানে ওই উপশক্তি স্তরগুলো ইউজ করা হবে। তাহলে এই উপশক্তি স্তর বিশ্লেষণের মাধ্যমে আমাদের 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব, কিন্তু শুধুমাত্র শক্তি স্তরের মাধ্যমে বিবেচনা করলে মাত্র 18টি মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। তাই আমরা উপশক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করব। আজ তোমাদের এই উপশক্তি স্তর পর্যন্ত যদি জানো, পরবর্তী ক্লাসে তোমাদের পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি সহ আলোচনা করে উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস বিস্তৃত হয় তা দেখাবো। তাহলে আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।